আজকে আমরা সিমেলি অ্যাসিস্ট্যান্ট নামক হোমিওপ্যাথিক ল্যাবরেটরিটির ফিচার সমূহ নিয়ে আলোচনা করব। তো তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেপার্টরি। তো আমরা রেপার্টরিটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব। তো এখানে রয়েছে মোট 10টি রেপার্টরি। তো একজন ইউজার ইচ্ছে করলে প্রতিটি রেপার্টরি ওয়াইজ সার্চ করতে পারবে কিংবা গ্লোবালি সার্চ করতে পারবে। সাপোজ যদি আমি দিই হেড পেন, তাহলে সে হেড পেন পুরো রেপার্টরি 10টা রেপার্টরি যে যার যার মধ্যে পাবে সবগুলো সে নিয়ে আসবে। তো আমরা একটা রেপার্টরি স্পেসিফিক দেখাচ্ছি, রেপার্টরি ধরনটা কীভাবে হয় সেটা বোঝানোর জন্য। যদি আমরা ক্যান রেপার্টরিটাই চয়েস করি, ক্যান রেপার্টরি থেকে এখানে আবার চ্যাপ্টার বাই সার্চ করা যায়। তো আমরা চ্যাপ্টার বাই সার্চ করব না, যেমন হচ্ছে যে কেউ ইচ্ছে করলে এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখতে পারবে, সার্চ করতে পারবে। তো আমরা এটা করব না। আমরা যেটা করব, আমরা এমনি একটা রেপার্টরি একটা রুগীর ক্ষেত্রে দেখাই। যেমন ধরি আমরা একটা রুগী, সে হচ্ছে ঠান্ডা বাতাসে তার রোগ বাড়ে, আর রাতে শোয়া অবস্থায় তার কাশি বাড়ে, এবং শুয়ে কাশি, রাতে কাশি বাড়ে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে যে শুয়ে থাকলে কাশি বাড়ে, এবং সে হচ্ছে শান্ত স্বভাবের রুগী। তো আমরা তার এই রোগীর সমস্যাগুলো, সিমটমগুলোকে নিয়ে আমরা রুবিক বের করি। যদি আমরা সেটা ক্যান থেকে দেখাচ্ছি, তো আমরা এখানে দিলাম জেনারেলিস কোল্ড এয়ার অ্যাগ্রাভেট, যে তার ঠান্ডা বাতাসে হচ্ছে বাড়ে। তাহলে হচ্ছে যে ক্যান জেনারেলিস কোল্ড এয়ার অ্যাগ্রাভেট একটা রুব্রিক নিলাম। তারপরে আমরা তারপরেটা ছিল যে তার রাতে কাশি বাড়ে, রাতে কাশি বাড়ে, তাহলে কফ নাইট, রাতে বাড়ে কফ নাইট, তাহলে যে ক্যান্ট কফ নাইট। তারপর আরেকটা ছিল হচ্ছে কফ লাইং অ্যাগ্রাভেট, মানে সে শুয়ে থাকা অবস্থায় কাশি বাড়ে, তাহলে কফ লাইং অ্যাগ্রাভেট। কফ লাইং অ্যাগ্রাভেট হচ্ছে এই যে এটা। আর এটা ছিল হচ্ছে সে হচ্ছে শান্ত স্বভাবের, শান্ত স্বভাবের, হচ্ছে মাইন্ড মাইল্ডনেস। তাহলে এটাকে নিয়ে আমরা এবার যদি রেপার্টোরাইজেশন করি, আমাদের রুবিকগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এই রেপার্টরি 4টা রেপার্টরি সিলেক্ট করলাম, এটাকে নিয়ে আমরা এবার রেপার্টোরাইজেশন শিটে যাব। এখন হচ্ছে যে আরেকটা জিনিস, আমি কোনো একটা রুবিকের মধ্যে কি কি মেডিসিন আছে দেখার জন্য যদি ক্লিক করি রুবিকের উপরে, তাহলে সেখানে দেখাবে যে ক্যান্ট মাইন্ড, এই ওষুধগুলো হচ্ছে 456টা ওষুধ হচ্ছে মাইন্ডের উপর কাজ করে। তারপর যদি আরেকটু দেখি, সাপোজ এই রুব্রিকটাই দেখি, মাইন্ড মাইল্ডনেস, শান্ত স্বভাবের, এখানে প্রায় 60টা মেডিসিন রয়েছে, যেখানে হচ্ছে মেডিসিনগুলো বিভিন্ন কালার ওয়াইজ দেখাচ্ছে, গ্রেড ওয়াইজ। তো আমরা এবার রেপার্টরি শিটে যাবো। রেপার্টরি শিট আমরা দুভাবে যেতে পারি, সিলেক্টেড ফোর রুব্রিক্সে ক্লিক দিয়ে যেতে পারি, কিংবা রেপার্টরাইজ থেকে যেতে পারি। আর যদি আমরা এটা সিলেক্টেড রুবিকগুলো রিমুভ করে দিতে চাই, তাহলে আমরা ক্লিয়ার বাটন ক্লিক দিলে এগুলো রিমুভ হয়ে যাবে। এখানে আরেকটা অপশন রয়েছে ক্রস অ্যানালাইসিস। আমরা যদি ক্রস করতে চাই, রুবিক সিলেক্ট করার পর আমার রেপার্টরাইজেশন শিট আলাদা দরকার নেই, তাহলে ফার্স্ট যাওয়ার জন্য হচ্ছে ক্রস অ্যানালাইসিস। এখানে যাওয়ার পর অটোমেটিক ডিরেক্টলি ক্রস হয়ে যাবে, ডিরেক্টলি ক্রস হওয়ার পর পালস, আর্সেনিক, সিপিআর দেখাচ্ছে। এখানে হচ্ছে 27টা মেডিসিন পাওয়া গেল 4টা রুবিক থেকে। আর যদি আরেকটা হচ্ছে রিভার্স রেপার্টরি, এখানে গিয়ে আমরা রিভার্স দিয়ে কোনো একটা রেপার্টরি আন্ডারে মেডিসিন সার্চ করতে পারি, ওই মেডিসিনের রুবিকগুলো। যদি আমি এখানে অল রেপার্টরি দিয়ে মেডিসিন নাম দিয়ে পালসিটিলা, তাহলে পালসিটিলার সব রুবিক এখানে চলে আসবে। আমি কোনো মেডিসিন ওয়াইজ রুবিক খুঁজে বের করতে পারবো। যদি আমি ক্যান্ট দেখাই, ক্যান্ট অ্যাকোনাইট, তাহলে অ্যাকোনাইটের রুবিকগুলো এখানে চলে আসবে, পাশে হচ্ছে তার গ্রেড কালার।
তো এখন আমরা আমাদের আগের অবস্থায় ফেরত যাই। র্যাপার্টন শিটে আমরা যাব, ক্রস অ্যানালাইসিস দেখালাম, রেপার্টরিজ আসা মাত্র আমাদের রেপার্টরি দেখাচ্ছে যে আমরা 4টি রুব্রিক নিলাম, এখানে 50-এর মতো মেডিসিন নিয়ে এসেছি আমরা। তো এখানে আমরা ক্লিক দিয়ে আমরা দেখতে পারবো এখানে কি কি মেডিসিন রয়েছে, কোনটা কোন গ্রেড, কোন কালার। তো এখানে সে আমাদেরকে দেখা যায় পালসিটিলা, আর্সেনিক, সিপিয়া, এটা হচ্ছে আমাদের প্রথম সারির। পালসিটিলা, আর্সেনিক হচ্ছে 11টা করে, 11টা টোটালিটি। সিমটম প্রায় 4 সবগুলো পেয়েছে, স্কোর হচ্ছে পালসে আর্সেনিক বেশি। এখানে 50টা মেডিসিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মেডিসিন মধ্যে কিছু রুব্রিকের কোনো ডাটা নেই। তাহলে মানে এই রুব্রিকের ভিতরে এই মেডিসিনের কোনো কিছু নেই। এখন যদি আমরা এটাকে রেপার্টরাইজেশন মোড থেকে, এটা স্ট্যান্ডার্ড করা আছে, যদি সাপোজ ক্রস করি, তাহলে এখানে যেগুলোতে রুব্রিকগুলোর মেডিসিন নেই সেগুলো চলে যাবে। অ্যাপ্লাই সেটিং দেই, এই যে আমাদের 27টা মেডিসিন চলে আসলো, 50টা থেকে 27টা। এখানে পালসিটিলা, আর্সেনিক। এখন আমরা যদি লেটেস্ট যেটা বেতুল গার্ড এক্সপার্ট সিস্টেম, ওনার রেপারেশনটা ইউজ করি, এখানে একটা ম্যাজিক্যাল জিনিস রয়েছে, আমরা দেখি সেটা কি হয়। অ্যাপ্লাইসেন দিলে এখানে আর্সেনিক চলে আসলো আগে, পালসিটিলা পেছনে চলে গেলাম। এর কারণ হচ্ছে যে ওনার ফিলোসফিটাতে মাইন্ড রুবিগুলোর উপরে স্ট্রং ক্যালকুলেশন দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, যেহেতু মেডিসিনের স্পেশালাইজ ক্যারেক্টারিস্টিক নিয়ে কাজ করে। তো এই রুব্রিকটার ক্ষেত্রে যদি আমরা তার আরেকটু কিছু রুব্রিক নিতে পারি বা একটু আলোচনা তাকে সামনে রেখে প্রশ্ন করতে পারি, স্পেসিফিকলি সে রুব্রিকটা আসলে আর্সেনিক হওয়ার সম্ভাবনা বেশি। তো বিতুল গার্ড এক্সপার্ট সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি করেছে, যেটা সাধারণত আমরা যখন নর্মাল রেপার্টারাইজেশন ইউজ করি, এখানে আমাদেরকে সবচেয়ে বেশি অ্যানালাইজ করতে আলাদা করে, কিন্তু সেই কাজটা অটোমেটিক তার এক্সপার্ট সিস্টেমে নিয়ে এসেছে। যেমন এখানে ক্রস অ্যানালাইজেশন হচ্ছে জাস্ট রুব্রিক ওয়াইজ, পালসিটিলা, আর্সেনিক। আর ভিতরে এক্সপার্ট সিস্টেম সে কী করলো, আর্সেনিকটাকে আগে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিতরে এক্সপার্ট সিস্টেম, একটা ভালো একটা পাওয়ার, আর্সেনিক, রাস্টক্স। তো এখান থেকে আমাদের রিপ্রেজেন্ট হয়ে গেল। এখন আমরা ইচ্ছে করলে এটা সেভ করে রাখতে পারি। সাপোজ পেশেন্ট হচ্ছে 101 আনোয়ার, তাহলে আমাদের রেপার্টারাইজেশন থেকে গেল। পরবর্তীতে যখনই প্রয়োজন আমরা এই সেভ অ্যানালাইসিসে গেলে তার এটা পাবো, আমরা এটা পাবো। এখন যদি আমাদের কখন এমন প্রয়োজন হয়, এটা আমাদের কোনো ছাত্র বা স্টুডেন্টকে এটা শেয়ার করব, তাকে শেখার জন্য, অ্যানালাইজ করার জন্য, আমরা সেটা এখান থেকে করতে পারবো। আমরা সেভ টু ফাইল করে তাকে দিতে পারি, সে এটাকে সিস্টেমে তার সিমিলার স্ট্যান্ড রেপার্টরিতে ইনপুট করে নেবে। শেয়ার অ্যানালাইসিস দিয়েও আমরা শেয়ার করতে পারবো, প্রয়োজন না থাকলে ডিলিট করে দেওয়া যাবে। কিংবা এর উপরে আমরা আবার নতুন রেপার্টরি রুব্রিক অ্যাডও করতে পারি। তো আমরা কাউকে যদি শেয়ার করি, আমরা আবার এখান থেকে ইম্পোর্ট অ্যানালাইসিস গিয়ে আমরা ইম্পোর্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রেপার্টরি। আমরা আরেকটু দেখাই, কন্টিনিউ ওয়ার্কিং যদি ওয়ার্কিং করতে আসি, এখানে আবার আমাদের কিছু ফিল্টারিং রয়েছে। যে আমি যেমন আমাদের আর্সেনিক, রাস্টক্স আগে আছে, আমি রেপারেশন মোডটা আবার ক্রস করে দিচ্ছি। যে আমি স্কোর স্কোর হচ্ছে যে আমি কত স্কোরগুলো নিব না, আমি ইয়া করলাম যে কম স্কোরগুলো আমি নিব না, তাহলে আমি স্কোরিং বাড়াই দেব। তখন যেগুলোতে স্কোরিং কম আছে সেগুলো অটোমেটিক চলে যাবে। এই যে এখানে 27টা থেকে 17টা চলে আসলো, কম স্কোরের রেমেডিগুলো চলে যাবে। এই এই হচ্ছে হাইস্ট রেমেডিগুলো। আবার যদি আমি বলি
এখানে দুইটাতে তো সমান করে আছে সিমটম। এখানে আর সিমটম আছে, আমি যে বলি যে আমার কয়টা সিমটম লাগবে, এখানে 4টা সিমটম আছে, 4টাই যদি 5টা সিমটম থাকতো, কোনো একটা মেডিসিন একটা কম সিমটম থাকতো, তাহলে এটা দেওয়ার পর একটা মেডিসিন অটোমেটিক চলে যেত। এটা আমরা আগের মতো করে দিচ্ছি। এখন হচ্ছে যে আমি যদি নেম ওয়াইজ দেখতে চাই আসলে কোন কোন মেডিসিনগুলো এখানে কী কী আছে, যে এখানে হচ্ছে নেম ওয়াইজ সর্টিং করে দেখাচ্ছে, তারপর সিমটম ওয়াইজ এখানে এগুলো হচ্ছে যে আমরা মেডিসিনগুলো যেন খুঁজতে পারি। আর কখনো কখনো কোনো রুবিকের মানে কি বলে বিশেষ বিশেষ মেডিসিন রয়েছে যেটা আমরা জানি, সেগুলো খুঁজতে পারবো যে আসলে সেটা কোথায় আছে। আরেকটা হচ্ছে যে আমরা এই শীটটাকে প্রিন্ট করে রাখতে পারবো। হুম, পিডিএফ করে রাখতে পারবো, যেন প্রয়োজনও কাউকে দিতে পারি সরাসরি, কিংবা নিজে রাখতে পারি ডিপ অ্যানালাইসিস করার জন্য। এই হচ্ছে আমাদের রেপার্টরিজাইজেশন। তো আমরা এরপর যাব হচ্ছে ম্যাটেরিয়া মেডিকাতে। তো ম্যাটেরিয়া মেডিকাতে আমাদের এখানে 5টি ম্যাটেরিয়া মেডিকা রয়েছে। তো আমরা যদি সবগুলো ম্যাটেরিয়া মেডিকা দিয়ে কোনো একটা মেডিসিন সার্চ করতে চাই, সাপোজ আমি যদি দিই অ্যাকোনাইট, তাহলে হচ্ছে যে অ্যাকোনাইট মেডিসিনটা কোন কোন রেপার্টরি ম্যাটেরিয়া মেডিকাতে রয়েছে সব চলে আসলো। যেমন হচ্ছে যে সে অ্যাকোনাইট নেবুলাস দেখা যাচ্ছে যে 5 রেকর্ডস, 5টা ম্যাটেরিয়া মেডিকাতেই অ্যাকোনাইট নেবুলাস নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি ক্লিক করি তাহলে এই পাশে সেটা ওপেন হয়ে যাবে, আমরা এখান থেকে সেটা পড়তে পারবো, সার্চও করতে পারবো। আমরা একটা পেন দিলাম, পেন দিয়ে কী বলা আছে। এরপর যদি আমরা বলি যে না আমি স্পেসিফিকলি অ্যালান কে নোটসে সার্চ করব, কী দিয়ে সার্চ করব, হেড পেন, হেড পেন, তাহলে হেড পেন যেখানে যেখানে আছে সে মেডিসিনগুলোর চলে আসবে। আমরা যদি একটা মেডিসিনে যাই, হাইপেরিকাম, তাহলে হাইপেরিকামের ক্ষেত্রে সে চলে আসলো। আবার এখান থেকে আমরা সেটা সার্চ করতে পারবো আলাদা করে। এরপর ম্যাটেরিমেটিকা, এরকম এইটাই গেল ম্যাটেরিমেটিকা। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুকস। আমাদের বুকসে এখানে আমরা কিছু বই লিখেছি, যেগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে হেরিংস ল অফ কিউর। হেরিংয়ে যে 4টা নীতি রয়েছে, সেটা একজন হোমিওপ্যাথিকের অবশ্যই জানা জরুরি। সে 4টা নীতির আলোচনা। তারপর যদি আমরা আবার দেখি কেন্ট অবজারভেশন, কেন্টের যে 12টা মূলনীতি রয়েছে রোগী পর্যবেক্ষণের ক্ষেত্রে, সেগুলো ঠিক একইভাবে আমরা এখানে নিয়ে এসেছি রিলেশন অফ রেমিডিস, মিলারের রিলেশন অফ রেমিডিস, যা হোমিওপ্যাথি অবশ্যই জানতে হবে। যেখানে অনেক অনেক সুন্দর করে একটা মেডিসিনের কোন মেডিসিনগুলো এরপর আসতে পারে, কিংবা একটা মেডিসিন কতদিন কাজ করতে পারে সে সম্পর্কে সুন্দর ধারণা দেওয়া হয়েছে। তারপর যদি আমরা বিথুল গাছের যে 12টি অবজারভেশন রয়েছে সেগুলো এখানে রয়েছে। তো তারপর আমরা দেখব হচ্ছে মেডিসিন। মেডিসিন হচ্ছে ম্যাটেরিয়ালের মতোই, এখানে বাংলাতে কিছু মেডিসিন রাখা হয়েছে। তো আমরা এখানে একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে যদি আমরা এলিয়াম সিপাটাই দেখি, এলিয়াম সিপা, সিপা। তো মেডিসিনটার মধ্যে প্রবেশ করার আগে আমরা এখানে একটা সামারি রেখেছি, যেন কেউ সিপাটা কয়েকবার পড়ার পর তার জন্য প্রতিবার আর ভিতরে না ঢুকতে হয়, সেজন্য এখান থেকে এসে সেটা তার প্রিভিউ হিসেবে মনে চলে আসে পুরোটা। যেমন এলএমসিপা হচ্ছে উদ্ভিদ বা পেঁয়াজের উদ্ভিদ থেকে হয়, পেঁয়াজের রস থেকে, এবং পুরোটা হচ্ছে সিমটম বেস, মানে লক্ষণ ভিত্তিক মেডিসিন 60%। এর ক্ষেত্রে প্রায় 40% সিমটম পাওয়া যায়, যেটা হচ্ছে আসলে কনস্টিটিউশনাল। তো যেহেতু 60% আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে সিমটম বেস, স্ট্রং বেস, সিমটম বেস। তো এটা হচ্ছে কিসে বাড়ে বা কিসে কাতর, এটা ঠান্ডা বাতাসে কাতর,
অ্যাকশন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অবশ্যই জানতে হয় মেডিসিনটা কি ফাস্ট নাকি স্লো, এটা কিভাবে কাজ করে। এলএমসি এটা ফাস্ট 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 কাজ করে। আর এটা হচ্ছে সরিক, সরিক বেস 60% সরিক। আর হচ্ছে যে চোখের নাকের জল পড়ে, আমরা জানি এলএমসিপের ক্ষেত্রে হাঁচি হয়, উষ্ণগর উপশম, ক্লান্ত খিটখিটে হয়, অ্যালার্জি থাকতে পারে। এবার আমরা যদি ভিতরে দেখি, তো এলএমসি নিয়ে একটু আলোচনা করা হয়েছে কীভাবে কি আমাদের। এরপর মজার তথ্য হচ্ছে উৎস, তারপর হচ্ছে পেঁয়াজ রস থেকে করা হয় গভীরতা। এটা কি গভীর ডিপ মেডিসিন নাকি ডিপ মেডিসিন না, তো এটা হচ্ছে আসলে ডিপ মেডিসিন না। তারপরে যে মেজামগুলো কি কি আর কি, যে শরিক 60%, সাইকোটিকের মধ্যে সাইকোটিকের সিমটম পাওয়া যায় 25%, সিভিলিটিক পাওয়া যায় 50%। এগুলো পুরো 100% কিন্তু একুরেট না, প্রায় অ্যাজাম্পশন আর কি, যে প্রায় একটা ধারণা করার জন্য দেয় আর কি, কারণ এটা এক একজনের গবেষণা এক এক রকম আসতে পারে। তারপর হচ্ছে অ্যাকশন টাইম, এটা খুব ফাস্ট কাজ করে আমরা জানি এলএমসিপা। তারপর হচ্ছে কার্যকারিতা, কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত সে কাজ করবে। সংবেদনশীলতা, ঠান্ডা বাতাসে এই রোগী কাতর হয়ে যায়। রোগীর পর্যায়টাও কি একুট কেস, সাধারণত এলএমসিপি একুট কেসেই ব্যবহার হয় বেশি। আর তারপর আর হচ্ছে ক্লিনিক্যাল ফোকাস, যেটা বললাম যে এটা হচ্ছে যে স্ট্রং সিমটম বেস 60%। কী হয়, প্রচুর পানি নাক দিয়ে পড়তে থাকে, নাকে নাকে জ্বালা পড়া হয়, চোখের পানিও জ্বালা পড়া হতে পারে, হাঁচি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, গরম করে গেলে তার উপশম হয়। আর যেটা বললাম যে কনস্টিটিউশনাল কিছু সিমটম রয়েছে রুব্রিকে, যেমন হচ্ছে গরম করে অস্থিরতা, হ্যাঁ সতেজ বাতাসের প্রয়োজন মনে করে, তাতা বাতাস স্বস্তি পায়, নাকটা খুলে যায়, নাক চোখ দিয়ে পানি পড়লে সেটা খুব বিরক্তি হয়। তারপর তো কিছু মেন্টাল পিকচার, তারপর হচ্ছে ফিজিক্যাল পিকচার। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা মেডিসিন দেওয়ার আগে কিছু পূর্ব শর্ত জানা প্রয়োজন। সেটা এলএমসিপের ক্ষেত্রে কী কী কনফার্ম করে নিতে হবে। তারপরে এলএমসিপিআর রোগী কেমন হতে পারে, তার অবস্থা সাময়িক সময় তার কী কী পরিবর্তন চোখে লাগতে পারে। তারপর হচ্ছে এলএমসিপা রোগীকে চেনা রূপে আলাদা করে, কী কী অবস্থা দেখবো রোগীকে। তারপর একটা জিনিস যেটা না জানলেই না, মডালিটিস, এর কখন কমে বাড়ে। আর তারপর ফাইনাল জিনিস হচ্ছে সতর্কতা, যে এটা দেওয়ার পর কী হতে পারে, বা এর সাথে রিলেটিভলি আর কি মেডিসিন আছে, যেন আমাদের মেডিসিনে ভুল না হয়ে যায়। তারপর কিছু কিছু মেডিসিন আমরা এই সতর্কতা পাবো যে বেশি দিলে তার রোগী দুর্বল হয়ে যায়, অন্য মেডিসিনের ক্ষেত্রে এরকম আছে, এখানে এরকম নেই। তারপর হচ্ছে যে এলএমসি বা ব্যবহৃত রোগসমূহ, কী কী রোগে এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে সে কোথায় কোথায় আসলে কাজ করে, এলএমসি বা কোথায় কোথায় কাজ করে। তারপর আর একটা জিনিস যেটা আমাদের সঠিক মেডিসিন চেনার ক্ষেত্রে সাহায্য করে। আমরা জানি ইউফ্রেশিয়াতেও এলএমসিপির মতো জ্বালা পড়া, চোখে পানি এগুলো রয়েছে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে দুইটার মধ্যে। এলএমসিপিআই নাকের স্রাবে জ্বালা পড়া, চোখের স্রাব নরম হয়, চোখের স্রাবটা পাতলা। ইউফ্রেশিয়াতে তার ঠিক উল্টো। তো আমরা একটা রুগী আসার পর আমরা এই পার্থক্যটা দিয়ে বের করতে পারবো, তাই এলএমসিপিআই নাকি ইউফ্রেশিয়া। তারপরে যদি আরেকটি বিষয় দেখায়, সেটা হচ্ছে স্টেজ বাই স্টেজ। স্টেজ বাই স্টেজ হচ্ছে যে যদি এখানে স্টেজ স্টেজ বাই স্টেজ ডিজিজ যেটা কিভাবে কাজ করতেছে, সেটা যেটা হচ্ছে যে এটা আর কোথাও আমি দেখিনি, তো আমার কাছে মনে হলো এটা অবশ্যই সবার জানা দরকার। তো সেটা থেকে যেটা আসে যে এলএমসিপিআর রোগীটা আসলে কিভাবে তৈরি হলো, কিংবা একটা আর্সেনিক রোগী কিভাবে তৈরি হলো, কিভাবে তার ইনিশিয়াল প্রতিটা পয়েন্টে তার ট্রিগারিং থাকতে হয়। প্রতিটা রোগী যখন আমাদের শরীরে আসে, তার ট্রিগারিং পয়েন্ট থাকতে হয়। হয়তোবা কোনো একটা বাচ্চার বা আমার বা কারো পূর্ববর্তী ক্যান্সার আছে, বাচ্চার শরীরে সেটা হতে পারে, কিন্তু তার একটা ট্রিগারিং পয়েন্ট থাকতে হয়, যেটা থেকে বাচ্চার শরীরে সেটা ইনিশিয়ালাইজেশন শুরু হয়। তো এলএমসিপিআর ক্ষেত্রে যা দেখতে পাই ট্রিগার স্টেজ, এখানে যা ঘটে সেটা হচ্ছে যে
যে রোগীটা প্রথমে ঠান্ডা বাতাস বা ধুলাবালিতে বা ভাইরাল সংক্রমণে তার ইয়েটা শুরু হয়, যেটা হচ্ছে ছড়িক মায়াজন, মানে সেই রোগীটা ছড়িক মায়াজনে তখন আক্রান্ত হয়। মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ আমরা এখানে জানি। তো একটা উদাহরণ আমরা দেই আর কি, এটা বোঝার জন্য, যে একজন ব্যক্তি ঠান্ডা বাতাসে সংস্পর্শে এসে তার হাঁচি ও জ্বর অনুভব শুরু করে, তিনি ক্লান্ত, সামান্য বিরক্তি বোধ করতে থাকেন। তো এটা হচ্ছে যে আর্লি স্টেজ যেটা ঘটে তার এই ট্রিগারিং এর উপরে বাতাস থেকে তার ট্রিগারিং শুরু হয়ে গেল। তো 12 থেকে 14 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে তার অবস্থাটা তীব্র হতে থাকে, মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ হতে থাকে। তারপর দিন, তারপরে স্টেজে যা হয়, পরদিন হচ্ছে যে স্টেজ টুতে, পরদিন ব্যক্তির হাঁচি বাড়ে, চোখ ও নাক দিয়ে প্রচুর জল বের হয় এবং তিনি গলায় জ্বালা অনুভব করেন। তো আমাদের ইন্টারমিডিয়েট স্টেজে যা হয়, যে তার 2 থেকে 5 দিনের মধ্যে উপসর্গগুলো ডিপ হতে থাকে, তখনও সে শরীর স্টেজে থাকে। মানসিক শারীরিক লক্ষণগুলো একটু ভিন্ন হতে থাকে। ব্যক্তির হাঁচি ও স্রাব তীব্র হয়, নাকের চারপাশ লালচে ভাব দেখা যায়, তিনি ক্লান্ত ও অস্থির বোধ করেন। তারপরে স্টেজে যা হচ্ছে, স্টেবিলাইজ স্টেজে, যে উপসর্গ দীর্ঘস্থায়ী হতে থাকে, অ্যালার্জি বা সর্দি গভীর হয়। তখন তার শরীরে কিছু আলাদা ইফেক্ট দেখা যায় অনেক সময়। ব্যক্তি অ্যালার্জি দীর্ঘস্থায়ী হয়, নাকে জ্বালা বাড়ে, তিনি ভীষণ ক্লান্তি বোধ করতে থাকেন। তারপর হচ্ছে আমাদের রেজুলেশন কি হয় আর কি, যখন উপশম বোধটা, উপশম দাপ আর কি, যে সঠিক ওষুধ প্রয়োগে কমতে থাকে। তার শরীর ভারসাম্যটা সে আস্তে আস্তে ফিরে পেতে থাকে। তো এলএমসিপা দেওয়ার পর আস্তে আস্তে তার সেটা সুস্থ হয়ে যায়। সারাংশটা হচ্ছে যে শরীরকে সেটা ট্রিগার করার পর সে রোগীর শরীর থেকে ডিপ স্টেজে যেতে থাকে। তারপর আরেকটা হচ্ছে যে দৌড়ানো ব্যবহার, যে আমরা এটাও একটা সতর্কতার মতো লাস্ট মোমেন্টে ভেরিফাই করতে পারি কখন এলএমসিপা হবে, কখন হবে না। আর এটা হচ্ছে যে আরেকটা বলা যায় এক কথায় এলএমসিপা মনে রাখার জন্য, যে চোখ ও নাকের জল ঠান্ডা, চোখ ও নাকের জল, হাঁচি থাকবে, ঠান্ডায় খারাপ হয়ে যাবে, উষ্ণ করে সে আরাম বোধ করবে। আর এই নোটের যে অংশটা, এটা তো আমরা প্রথমে বললাম, আমাদের এলএমসিপে ঢোকার আগে কেউ দেখতে পারবে, যেন সে পরবর্তী সেটা মনে রাখতে পারে। যেমন আমরা পড়ার পর যদি আবার দেখি, এটা উদ্ভিদ থেকে হয়, পেঁয়াজের রস থেকে, সিমটম বেস, ঠান্ডা বাতাসে কাতর, শরীর 60%। তো অন্যান্য মেডিসিনগুলো ঠিক এরকম। তা আমরা যদি এরপর অন্য আরেকটি মেডিসিন দেখি, মেডিসিন সবগুলো একই রকম, অ্যান্টিমট্রাট। হ্যাঁ, এখানেও একই রকম, লেআউট প্রাইসেল, কন্টেন্ট মেডিসিন ওয়াইজ সেপারেট। এই যে ট্রিগারিং স্টেজ, কীভাবে ট্রিগারিংটা হয়, একটা রোগী যখন আমাদের কাছে আসে, সে তো অবশ্যই প্রথম ট্রিগারিং স্টেজে আসে না, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ লেভেলে গিয়ে আসে, আমাদের কাছে আসে ফোর্থ লেভেলে। তখন আমরা যদি পেছনের জিনিসগুলো বুঝতে পারি, হয়তো বা কারণগত মেডিসিনও বের করতে পারবো কোন কারণে সেটা হতে পারে। তারপর যদি আমরা দেখি প্র্যাকটিস অফ মেডিসিনে, যে একটা মেডিসিনের বা একটা রোগের ক্ষেত্রে কি কি মেডিসিন বা কি রোগটা কি, পুরো তার ডিটেলস এখানে আছে। টাইফয়েড দেখি, টাইফয়েড, তাহলে টাইফয়েড আমরা জানি এটা একটা ব্যাকটেরিয়া বাহিত, সে কীভাবে ছড়ায়, সংক্রমণ করে, অতীতে কী ছিল সেটার, বর্তমানে কী অবস্থা আছে, ভবিষ্যতে কী হতে পারে, সেটা। তারপর হচ্ছে কারণ তথ্য, আমরা জানি এটা ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে, পানির মাধ্যমে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রকাশ করে। তারপর কিছু, আর হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে সেটা কি আসলে, সেটা হচ্ছে যে কী হতে পারে, শরিক, সাইকোটিক, সিফিলিটিক, কোন অবস্থায় যেতে পারে সেটা, কারা বেশি ঝুঁকিতে হতে মানে আছে এটা নিয়ে। তারপর হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে কোন মেডিসিন কী ধরনের প্রভাব তৈরি করতে পারে। প্যাথোলজি, যে রোগটা কীভাবে কোথায় ছড়ায় আসলে আমাদের যা জানা জরুরি। তারপর যদি আমরা দেখি তার সিমটমগুলো, সিমটমগুলো, তারপর প্রকারভেদ, তারপর জ্বরটা কীভাবে আসে, কীভাবে যায়,
কী কী পরীক্ষা দরকার, এটা আমাদের হোমিওপ্যাথি হিসেবে অবশ্যই জানা জরুরি। রোগীকে পরীক্ষা করা, কারণ এখন আমাদের মধ্যে মানুষের মধ্যে পরীক্ষা করা একটা ট্রেন্ড হয়ে আসছে। পরীক্ষা না দিলে অনেক ক্ষেত্রে প্রয়োজন, আমাদের হোমিওপ্যাথির অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষা না দিলেও হয়, কিন্তু অনেক ক্ষেত্রে রুগী স্যাটিসফাইড হয় না। তারপর তার জটিলতা কী আসতে পারে, প্রগনোসিস, এই জ্বর হওয়ার পর কখন, অ্যাটাক হওয়ার পর টাইফয়েড কখন ডাক্তার দেখাতে হবে, কী খাওয়াবেন, কী বর্জন করবেন, তারপর কী চিকিৎসা হতে পারে, ঘরোয়া চিকিৎসা, তারপর এলোপ্যাথি চিকিৎসা কী হয়। কারণ আমাদের কাছে একটা রুগী সব ট্রিটমেন্ট করে আসলো, হয়তো আমরা এমন একটা পেশেন্ট পেলাম যার একটা হাত চিকন হয়ে গেল, পরে আমাদের কাছে আসলো হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তো আমরা তো যদি দেখি যে টাইফয়েড থেকে হলো, তো আমরা বুঝতে পারবো এলোপ্যাথি চিকিৎসাগুলো তাকে কী দেওয়া হয়েছিল, সেটা থেকে আমরা ধারণা পেতে পারি রুগীটা যদি আরও বাজে অবস্থা যায়, যে এই মেডিসিনগুলোর প্রভাব আছে কি না, সেজন্য এলোপ্যাথি চিকিৎসাটা ওইখানে দেওয়া হলো। তারপর হচ্ছে যে কিছু রুব্রিক, যেটা আসলে আমাদেরকে গাইড করে টাইফয়েড নিয়ে। তারপর হচ্ছে সম্ভাব্য মৃত্যু যেগুলো আসতে পারে, একুট কেসে কোনগুলো, ক্রনিক কেসে কোনগুলো আসে। তারপর হচ্ছে যে মায়াজম, কোন মায়াজমে রুগীটার উপর কী অবস্থায় থাকে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে টাইফয়েড জীবাণুটা কীভাবে আমাদের ভিতরে আসে, এটা আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথিকে অবশ্যই জানতে হবে। যে টাইফয়েড ব্যাকটেরিয়াটা দূষিত খাবার পানির মাধ্যমে মুখ দিয়ে আমাদের ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে চলে যায়, সেখান থেকে আমাদেরকে সেই রক্ত, লিভার, প্লিহা, হ্যাঁ, পিত্তথলি সবগুলোকে কি করে অবস্থান করে। আর সে স্পেশালি আক্রমণ করে হচ্ছে আমাদের অন্ত্রে, ব্লাড, লিভার, প্লিহা এবং ব্রেনে। তারপর ক্ষতি হচ্ছে ক্ষতি যে কাজটা করে সে আমাদের আমাদের জ্বর, দুর্বলতা, অনেকের ক্ষেত্রে লিভার বড় করে দেয়। তারপর হচ্ছে যে ক্রনিক দুর্বলতা হয়, এবং আমরা জানি যে আর একবার টাইফয়েড হওয়ার পর আসলে এলোপ্যাথি ট্রিটমেন্টে সেটা সারে না, সুস্থ হয় না। সে আমাদের কাছে যখন আসে, আমরা এই টাইফয়েডের কুইক ওভারভিউ থেকে এগুলো অ্যানালাইজ করে আমরা বুঝতে পারবো তার টাইফয়েড এখনো আছে নাকি সুস্থ হয়ে গেছে। আর টাইফয়েডের জীবাণুটা মূলত অবস্থান করে হচ্ছে আমাদের এই যে বললাম ইন্টেস্টাইনে, হচ্ছে মলে। সেজন্য টাইফয়েড রোগীগুলোর মলে অনেক গন্ধ হয়। তো একটা রুগী টাইফয়েড হওয়ার পর বললো যে না, আমার আগে টাইফয়েড হওয়ার আগে আমার মলে গন্ধ ছিল না, কিন্তু এখন গন্ধ আছে। তখন আমরা বুঝতে পারবো যে রুগীটা হয়তো টাইফয়েড হওয়ার পর থেকে তার অবনতিগুলো। তো এরকম করে আরো অন্যান্য রোগের ক্ষেত্রেও আমরা এরকম গাইড পাবো আমাদের এই সফটওয়্যারে। তো আমরা যদি তারপর দেখা যাচ্ছে ডায়াগনোসিস, ডায়াগনোসিস হচ্ছে আমরা সচরাচর যে টেস্টগুলো দিই সেটা কোন টেস্টের জন্য, মানে কোন রোগের জন্য দিই, তারপর একটা সারসংক্ষেপ। আমরা যে সিবিসি একটা কমন টেস্ট, এটাই কেন দেওয়া হয় এটাই দেখি। সিবিসি দেওয়া হয় একটা রোগীর জ্বর, দুর্বলতা, রক্ত শূন্যতা, কোনো একটা ইনফেকশন কিংবা ব্লাড ক্যান্সার সন্দেহ করছি, তখনই দেওয়া হয়। তো আমি এর ভিতরে দেখি, ভিতরে যদি দেখি সিবিসি টেস্ট কখন ও কেন করা হয় এটা দেওয়া। তারপর সিবিসি টেস্টের উপাদানগুলো কি, হিমোগ্লোবিন কত থাকতে পারে পুরুষ, মহিলা, নারী, এই হিমোগ্লোবিনের কাজটা কি, রক্ত অক্সিজেন পরিবহন করে। তারপর আরেকটা হচ্ছে যে কমে গেলে কি হয়, আসলে কমে গেলে আমাদের এই জিনিসগুলো আমাদের হোমিওপ্যাথির মধ্যে একটু ঘাটতি রয়েছে, সেজন্য আমার এটা করা। যেমন কমে গেলে এটা হচ্ছে অ্যানিমিয়া, তা মাথা ক্লান্তি হবে। এবং যদি কমে যায় তখন আমার হোমিওপ্যাথি কী আসতে পারে, প্যারামেড আসতে পারে, চায়না নেটামেড আসতে পারে। এবং ঘরোয়া ঘরোয়া ব্যবস্থাটা কি হতে পারে, পালং শাক, ডিম, হ্যাঁ, খেজুর দিতে পারি, বিশ্রামে থাকবে এগুলো। কমে গেলে এটা, আর যদি বেড়ে যায় তো তার রক্ত ঘন হয়ে যেতে পারে, সেজন্য হিমোগ্লোবিন বেড়ে গেল। এখন তখন আমার মেডিসিন কি আসতে পারে, ফসফরাস, নাক্সবম, এরকম আরও মেডিসিন আসতে পারে। তখন আমার ঘরোয়া ব্যবস্থা হচ্ছে তাকে যত্ন নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করাতে হবে, বিশ্রামে রাখতে হবে। তো একইভাবে আরবিসি কমে গেলে আমার হোমিও কী হবে, বাড়লে কী হবে,
এভাবে প্রতিটা উপাদানই দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হলো ডায়াগনোসিস টেস্ট। তারপর যদি আমরা দেখি হচ্ছে কেস অ্যানালাইসিস, যেটা হচ্ছে প্রতিটা যারা নতুন হোমিওপ্যাথ ওষুধ দিতে ভয় পায় তাদের চর্চার জন্য। তো যদি কেস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা একটা কেস দেখাই, আমাদের কাজী সাইফুদ্দিন আহমদ স্যারের একটা কেস, এটা বধির শিশুর সুস্থতার কেস। তো উনি যা দেখালেন যে একটা বাচ্চা, তার জন্ম ছিল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি। তো তার অভিযোগগুলো ছিল সে কথা বলতে পারে না, শুনতে পারে না, কোনো রিংটোন শুনে উত্তেজিত হয়। এলোপ্যাথিক চিকিৎসক বললেন কানে কোনো ত্রুটি নেই, হিয়ারিং এডেও কোনো উপকার হয়নি। মানসিক আচরণগুলো স্যার যা বের করতে পারলেন। তারপর হচ্ছে পারিবারিক ও জেনেটিক ইতিহাস নিলেন। তারপর ওনার মতো করে যেহেতু বাচ্চাটা মায়ের গর্ভে ছিল 11 বছর পর, স্যার তো ধরে নিলেন তার মায়ের শারীরিক মানসিক অনেক উৎকণ্ঠা পার হয়ে এসে বাচ্চা কনসিভ করেছিল। তাই তিনি তা ওভারঅল তার হাইপেরিগাম দিলেন, যেন সে মায়ের প্রভাবটা অবশ্যই তো বাচ্চার ভিতরে ছিল, যে 11 বছর পরে এই মা বাচ্চা কনসিভ করেছিল। তো উদ্দেশ্যটা কি ছিল? হাইপেরিগাম দিয়ে স্নায়বিক আঘাত ও সংযোগগুলোকে বাচ্চার পুনরুদ্ধার করা, যেটা হচ্ছে মায়ের 11 বছর বাচ্চা না হওয়ার কারণে তার শরীর মনে তৈরি হয়েছিল। তারপর তিনি বিভিন্ন মেডিসিন দিলেন, কিন্তু তারপর মূল মানে উল্লেখ করার মতো মেডিসিন পরে যা ছিল সেটা ছিল কার্সোনানিন। 0 থেকে 0 15 দিন গ্যাপ করে দিয়ে থাকলেন। তারপর দেখলো 1 বছরের মধ্যে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপর এখানে স্যারের সে আর্টিকেলের রেফারেন্সটাও আছে এখানে, আমরা যেন কেউ ইচ্ছা করলে এখান থেকে গিয়ে পুরোটা ডিটেলস দেখতে পারে। তো একজন নতুন হোমিওপ্যাথ সাধারণত এই ধরনের কেস অ্যানালাইজ করলে তার চোখ কানগুলো খুলে যাবে বা সাহস হবে, সেজন্য এটা রাখা। তারপর যেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিউম্যান ব্লু প্রিন্ট। তবে আমরা একটা শরীরের সিস্টেমগুলো আর কি কোনটা কিভাবে কাজ করে জানার জন্য। যেমন আমরা একটা যদি উদাহরণ হিসেবে দেখাই, মাইক্রোবায়োম। যে মাইক্রোবায়োম জিনিসটা কি? মাইক্রোবায়োম জিনিসটা হচ্ছে আসলে আমাদের শরীরের কি বলে প্রতিরোধ সিস্টেম। হুম যেটা আমাদের শরীর, আমাদের কি শরীর খাবার দাবার থেকে পুষ্টিটা নেয়। বা অনেকে বলে গার্ড সিস্টেম। তো সে কি করে সেই মাইক্রোবায়োম জিনিসটা আমাদের মানে জিনিসটা কি, কিভাবে তার কাজ করে, বা আমাদের অনেক ক্ষেত্রে কোনো এলোপ্যাথি ডাক্তার থেকে একটা রুগী আসলো এরকম সিমটমগুলো নিয়ে, তখন আমরা এই মাইক্রোবায়োম মাথায় রেখে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। মাইগ্রেন স্পেল হচ্ছে বাচ্চার বা বিশেষ করে বাচ্চাদের পাওয়া যায়, এবং বয়স্ক মানুষের যে খাবার হজম হচ্ছে না। কেন? হয়তো দেখা গেল এরকম একটা রুগী আপনার কাছে আসলো, আপনি দেখবেন যে হয়তো সেই রুগী বলবে যে আমি লং টার্ম অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, তারপর থেকে আমার এই সমস্যা শুরু। বাস আমাদের তেমন অনেক মেডিসিন আছে, তো আমরা সেগুলো দিতে পারবো। বা তার ঘরোয়া প্রোবায়োটিক, বিশেষ করে এলিভেটে প্রোবায়োটিক দেয়, এইসব ক্ষেত্রে আমরা প্রচুর প্রোবায়োটিক খাওয়াই। তো আমরা প্রোবায়োটিক পরিবর্তে আমাদের এখানে কী আসতে পারে আমরা সেগুলো দিতে পারি। তারপর তার রিলেটিভ মধ্যে ওষুধগুলো কী আসতে পারে সেগুলো নিয়ে একটু গাইডলাইন দেওয়া আছে। হুম তারপরে সেটা যত্ন না নিলে কী হতে পারে, মাইক্রোম হলো আমাদের যদি তার যত্ন না নেই তাহলে রোগীটার কী হতে পারে, সেটা একটা গাইডলাইনও এখানে পাবেন। তারপর ইমিউন ব্লেন, তারপরে একটু আগে যেটা বললাম কজেশন মেডিসিন। একটা রুগী পজেশন মেডিসিন, যে একটা রুগী কোনো একটা ঘটনার কারণগত চিকিৎসা আর কি, যেটাকে বলা হয়। কোনো একটা রোগ কিছু একটা সমস্যা নিয়ে আসলো আমাদের কাছে, বললো স্পিচে এটা হওয়ার পর আমার এটা হলো, তাহলে আমরা ওইটাই কারণ ধরে যে ট্রিটমেন্ট দিতে পারি। যেমন একটা লোক বললো যে তার খেলাধুলায় পায়ের পেশিতে টান লাগলো, ব্যথা শুরু হয়ে গেল। আমরা জানি আমাদের স্পেসিফিক কারণ মেডিসিন
রাস্টক্স, এই টাইপের মেডিসিন। তারপরে যদি আর একটু দেখাই, ড্যাম্প ওয়েদার, যে ভেজা আবহাওয়ার পর সর্দি ও গলা ব্যথা। সে বলল যে আবহাওয়াটা ভেজা ছিল, তার মধ্যে যে চলাফেরা করার পর সর্দি গলা ব্যথা। তো আমরা জানি আর্দ্র আবহাওয়ার কারণে যখন ঠান্ডা লাগে সর্দি গলা ব্যথা হয়, তখন হচ্ছে ডালকা মারা। তো এখানে হচ্ছে আমাদের বরিকের এই পৃষ্ঠাতে এটা আছে। তারপর যদি আরো বলি, যে কেমিক্যালের গন্ধে মাথা ব্যথা, বমি ভাব। আমাদের কাছে কোনো একটা রুগী আসলো, এসে বলল যে তার 2 দিন ধরে মাথা ব্যথা, বমি ভাব, যাচ্ছেই না। তখন আমরা যে কজেশন মেডিসিন এই জন্য মানে জানা থাকে, তো আমরা ধরতে পারবো, জিজ্ঞেস করতে পারবো, আচ্ছা আপনার 2 দিন আগে আপনার কি হয়েছিল। সে তো বলবে যে হ্যাঁ, আমাদের বাসার পাশ দিয়ে কি বলে একটা গ্রামে যেটা হয়, যে নৌকার মধ্যে কেমিক্যাল লাগানো হয়, বা কেমিক্যালের একটা ফ্যাক্টরির কাজ দিয়ে বললো যে পরিদর্শনে গেলাম, তারপর থেকে হলো। তাহলে আমরা ধরতে পারবো যে কেমিক্যালের মধ্যে তার অতি সংবেদনশীলতা হয়ে তার মাথা ব্যথা শুরু। তো আমাদের স্পেসিফিক কার মধ্যে মেডিসিন আছে ল্যাকিসিস। তো এই টাইপের কজেশন বেস মেডিসিন এখানে আমরা পাবো। তারপর যদি আমরা পরের ফিচারটি দেখি, সেটা হচ্ছে জার্ম ইফেক্ট। জার্ম ইফেক্ট এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা হোমিওপ্যাথদের না জানলেই নয়। তো যদি একটা দেখি, চিকুনগুনিয়া ভাইরাস, চিকুনগুনিয়াটাই দেখি। চিকুনগুনিয়া তো আমাদের অনেকেরই কয়েক বছর ধরে হচ্ছে। তো জার্ম ইফেক্টটা আসলে কি করে, চিকুনগুনিয়া কি হয়? তো চিকুনগুনিয়া যেটা হচ্ছে যে এটাই মশার মাধ্যমে ভাইরাসটা আমাদের রক্তে ঢুকে জয়েন্ট, পেশি, ত্বক, রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করে। ফলে আমাদের তীব্র ব্যথা হয়, হ্রাস হয়, দুর্বলতা, এবং কখনো দীর্ঘস্থায়ী আর্থ্রাইটিসও হতে পারে। তো এটা হচ্ছে যে টার্গেট অর্গানটাকে আসলে কোথায় টার্গেট করে? জয়েন্টে টার্গেট করে, পেশি, ত্বক, রক্ত, লিভার। আর সে ড্যামেজ করে হচ্ছে মূলত কোষে, হ্যাঁ রক্তে। তখন হচ্ছে জয়েন্ট ফুলে যায়। প্রধান লক্ষণ, সংক্রমণের পথটা কীভাবে, মশার কামড় থেকে ভাইরাসের মধ্যে রক্ত ছড়ায়, ভাইরাস রক্ত ছড়ায়। প্রতিরোধ প্রতিক্রিয়া, হ্যাঁ জ্বর ও ঘাম হয়, আমরা জানি তার দ্বারা শরীর ভাইরাস বের করতে যাচ্ছে, রোগীকে সুস্থ করতে যাচ্ছে। প্রভাব শুরুর সময়, সংক্রমণের 2 থেকে 4 দিন পর উপসর্গ দেখা দেয়। সুস্থ হতে কেমন সময় লাগে? সামান্য ক্ষেত্রে 5 থেকে 7 দিনে হয়ে যায়, কিন্তু গুরুতর বা বয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। তারপরে হোমিওপ্যাথিক রেমেডিগুলো কি করে? শরীরের প্রদাহ কমিয়ে জয়েন্টের ব্যথা ও টক্সিনগুলোকে ধীরে ধীরে দূর করতে থাকে। কার্যকর ওষুধগুলো কি হতে পারে সেগুলো দেয়া আছে। স্টেজ, কিছু ক্ষেত্রে জয়েন্টের ফোলা ও ব্যথা 2-3 মাস পর্যন্ত থাকে, 2-3 মাস পর্যন্ত থাকবে। হুম উপশম আগে জিনিসগুলো উপশম হয়ে গেলেও জয়েন্টের ফোলা ব্যথা অনেকে আরো দীর্ঘদিন থাকে। অ্যান্টিবায়োটিক খেলে তারপর দেখেছি তাদের ক্ষেত্রে আরো অনেক দিন থাকে। তা লাইফস্টাইল টিপস কি হতে পারে অবস্থায়? বিশ্রাম থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান, ফলমূল, তেল জাল এড়িয়ে চলা। তারপর হচ্ছে হালকা ব্যায়াম। সতর্কতা জিনিস, দীর্ঘস্থায়ী জ্বর হতে পারে, জয়েন্ট ফুলে থাকতে পারে, প্রচণ্ড দুর্বলতা হলে কি করতে হবে। হুম এই আর কি, এরকমভাবে বিভিন্ন জার্মের ডিটেলস দেওয়া আছে। তারপর যদি আমরা এর পরের ফিচারটি দেখব, সেটা হচ্ছে ডিজিজ নেচার। এটা রোগের প্রকারটা কি, ধরনটা কি। যদি সাপোজ আমরা মানসিক চাপে দিলাম, তা মানসিক চাপটা আসলে কি? মানসিক চাপ হচ্ছে রোগের অদৃশ্য সূচনা। মানসিক চাপ, উদ্বেগ শরীরে রোগের বীজ বপন করে। অনেক সময় লক্ষণ প্রকাশ পেতে আমাদের বছর বছর লেগে যায়। হোমিওপ্যাথি আগে থেকে এই বীজ কি করে নষ্ট করে দেয়। তো যেমন হচ্ছে যে এখানে মানে মানসিক চাপের ক্ষেত্রে কয়েকটা মেডিসিন এখানে দেওয়া হলো, ইগনিশিয়াম, ক্যালিফস, জিলসিয়াম। আরও মেডিসিন আসতে পারে, এটা শুধু ধারণা দেওয়ার জন্য বা হোমিওপ্যাথদের চোখ খুলে দেওয়ার জন্য। যে ইগনিশিয়াম এটাই কেন, সে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে আছে, তার ভিতরে কষ্ট, ক্ষোভ জমতেছে, যেমন তারপর স্টেফিসিস এখানে আসতে পারে, এরকম আর কি। তারপর যদি আরও দেখি,
যে রাগ আগুনের ধ্বংসাত্মক শক্তি, যে রাগ পুষে রাখলে শরীর পুড়ে যায়, শরীর ও মানসিক উভয় পর্যায়ে ক্ষতি সৃষ্টি করে। হোমিওপ্যাথি রাগেরই আগুন শান্ত করে সুস্থতা ফিরিয়ে আনে। যেমন হচ্ছে রাগ ক্ষেত্রে আমাদের রাগ নাক্স যে কেমো স্টেফিসিগ্রিয়া এরকম আসতে পারে। তো এগুলো আমাদের আলাদা আলাদা করে জানতে পারলে ভালো। তারপরে যদি আরো দেখাই, ভয়, ভয় শরীরের গভীরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির মতো, সময় মতো নিরাময় না হলে তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। মন ও দেহ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কোনো একটা রোগী যখন ভয়ের মধ্যে থাকে তার কি হতে পারে আমরা সেটা ধারণা করতে পারি, কি মেডিসিন আসতে পারে সেটাও একটা সামারি দেওয়া হলো। তারপর যদি আমাদের কাছে একটা বাচ্চা আসলো, তার দাঁত উঠছে না, তার কি কি সমস্যা হতে পারে বা কতদিন তার দাঁত ওঠার কথা সেটা আমরা যদি দেখি, সাধারণত বাচ্চার ক্ষেত্রে 6 থেকে 10 মাসের মধ্যে তার দাঁত উঠতে হবে। প্রথমে সামনের দাঁত, তারপর পাশের দাঁত, এভাবে 2 বছরের মধ্যে তার সব দাঁত গজাতে হবে। যদি কোনো কারণে এখানে না হয় তখন আমরা চিন্তা করতে পারবো তার সমস্যাটা কোথায় এবং মেডিসিন কি আসতে পারে, ক্যালকেরিয়া ফস, হ্যাঁ ক্যালকেরিয়া কার্ম, এরকম আরও মেডিসিন আসতে পারে। আমাদের আসার পর জানতে হবে রুগীটার যে আসলে আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম কত, কত বছরের মধ্যে দাঁত উঠতে হবে। তারপর যদি আরো কয়েকটি দেখাই, মাঝে মাসিক শুরু, সাধারণত 11-13 বছর মধ্যেই মেয়েদের মাসিক শুরু হতে হবে। প্রথম মাসিক অনিয়মিত হতে পারে, যেটা আমাদের জানা দরকার। 1 থেকে 2 বছর পর মাসিক চক্রটা তার স্থায়ী হয়। মাসের শুরুতে কিছুটা অস্বস্তি, ব্যথা এরকম হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমার সাময়িক মেডিসিন কি আসতে পারে। এখন একটা রুগী আসার পর যদি আমরা এগুলো না জানি তাহলে তাকে কি দিতে পারবো না, ম্যানেজমেন্ট দিতে পারবো না। তারপর যদি বলি পিউবার্টি, হুম পিউবার্টির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 11 থেকে 14 বছরে শুরু হয়। গলার স্বর ভারী হতে থাকে, দাড়ি গোঁফ উঠতে থাকে, উচ্চতা বাড়তে থাকে। হুম সেক্ষেত্রে তাকে কীভাবে কন্ট্রোল করতে হবে, যা আমাদের জানা জরুরি। তারপর এরকমভাবে আমাদের পরের ফিচার হচ্ছে ডিজিজ মেটামরফোসিস। ডিজিজ মেটামরফোসিস হচ্ছে আসলে রোগ রোগগুলো আমাদের শরীরে কীভাবে ধাপ বাই ধাপ পরিবর্তন হয়। যেমন ধরি, প্রথমে একটা রোগীর ঠান্ডা হতো, সর্দি গলা ব্যথা, হ্যাঁ শীতে শীতে তার উপসর্গ বাড়তো। তারপর যা করলো, হয়তো সঠিক চিকিৎসা করলো না, বা অবহেলা করলো বা এলোপ্যাথি ট্রিটমেন্ট করলো, পরে দেখা গেলো তার কী হলো, শ্বাসকষ্ট হাঁপানিগুলো রেগুলার হতে থাকলো। পরবর্তীতে যক্ষা, ফুসফুস সংক্রমণ এগুলো হয়ে গেল। কারণ হচ্ছে যে এলোপ্যাথিরা যে কাজটা করে ঠান্ডা সর্দি হওয়ার পর তারা সেটাকে কী করে, শুকানোর ওষুধ দেয়, আর সেটাই পরবর্তীতে তার ফুসফুস এবং ফুসফুস সংক্রমণ করে যক্ষার টিপ তৈরি করে আর কি। তোমার সেই মেডিসিনগুলো কি তখন কি আসতে পারে তার একটা সামারি। তারপর যদি এরকমভাবে আরও কিছু রোগ কীভাবে আসে দেখি, যে সিজারিনের পর ওজন বেড়ে গেল, হাঁপানি শুরু হয়ে গেল। প্রথমে হচ্ছে সিজারিনের পর অতিরিক্ত বিশ্রাম নিল, যা করা হয়েছিল তখন যে একদম ব্যায়ামহীন জীবনযাপন, পরে দেখা গেল ওজন বেড়ে গেলো, শ্বাসকষ্ট হাঁপানি শুরু হয়ে গেলো। স্বাভাবিক, কারণ বাচ্চা যখন সিজারিন, মহিলা যখন সিজারিন হলো তখন তার প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, সেগুলো তার শরীরে রেজিস্ট্যান্স তৈরি করলো। হ্যাঁ, তখন যে তার আস্তে আস্তে সে কি এগুলো ওবেসিটির দিকে ঝুঁকে পড়বে, তখন তার এগুলো হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের কাছে একটা মহিলা আসলো কয়েক বছর পর, হাঁপানি শ্বাসকষ্ট নিয়ে, আমরা কি তার হাঁপানি শ্বাসকষ্ট দিয়ে ওষুধ দিব? না, আমরা তার পেছনের জিনিসগুলো বোঝার চেষ্টা করব, তার কি হয়েছিল, কি হতে পারে, সে অনুযায়ী তাকে আমরা ওষুধ দিতে পারবো। তারপর যদি এরকম আরেকটা দেখাই, যে একটা বাচ্চার, হ্যাঁ, ঘন ঘন ডায়রিয়া হলে শরীর থেকে জল ও খনিজ পদার্থ বেরিয়ে গিয়ে রক্ত স্বল্পতা দেখা যেতে পারে। আমাদের কাছে একটা লোক আসলো,
যার হচ্ছে রক্ত স্বল্পতা, কিন্তু রক্ত স্বল্পতাটা দেখে আমরা তো ওষুধ দিয়ে দেবো না, যে ফ্যারাম্পস খেয়ে থাকেন এরকম তো না। তা কি হতে পারে সেটা বোঝার জন্য আমাদের এজেন্টকে জানা দরকার, যে তখন তাকে জিজ্ঞেস করবো যে আপনার কি আগে ঘন ঘন ডায়রিয়া হতো, এরকম হতে পারে, তার আইবিএস হতে পারে। সে বললো যে হ্যাঁ আমার আমার বাচ্চার ছোটবেলায় অনেক ডায়রিয়া হতো। তখন তা আমরা বুঝতে পারবো ঘটনা কি। তখন তার আলাদা মেডিসিন কি কি হতে পারে, এটা তার গাইডলাইন দেওয়া হলো। এরকম করে আরো আছে। তারপর আমাদের লাস্ট এই হচ্ছে ফুড অ্যান্ড লাইফস্টাইল। তো এখানে যা হচ্ছে যে আমরা তো বিভিন্ন ফল খাই, আসলে কোন ফলে কি আছে আসলে সেটা আর কি, যে যে আপেল, আপেলে ফাইবার থাকে যেটা হজম ভালো করে, যে গ্রিন আপেল, হ্যাঁ সেটা কোষ্ঠকাঠিন্য কমায়, যাদের কনস্টিপেশন হয় তাদেরকে আলাদা করে গাইড দিতে পারবো। ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, হ্যাঁ। এভাবে প্রতিটা বিভিন্ন ফ্রুটসের আর কমন ফ্রুটসের দেওয়া হলো যেন আমরা রুগীকে আলাদা করে ম্যানেজমেন্ট দিতে পারি এভাবে। তারপর যদি আরেকটা দেখাই এরকম করে, তারপর এগুলো এখনো মানে আহ, কি বলে কমপ্লিট করা হয়নি, আস্তে আস্তে আরো আমরা অ্যাড করছি। যেমন হচ্ছে কারো যদি মাইগ্রেন মাথা ব্যথা থাকে, 7 দিনের মধ্যে যেন সেটা কমানো যায়। তা আমরা কি কি ধরনের ম্যানেজমেন্ট দিব, তার একটা গাইডলাইন। আবার মাইগ্রেন মাথা ব্যথা আছে, যদি গাইডলাইন দিয়ে তো আমরা থামবো না। গাইডলাইন দিয়ে আমরা রোগীটা ডিপ নিয়ে চিন্তা করতে পারবো। রোগীটা সাময়িক উপশম পাবে, তখন সে হোমিওপ্যাথি ছেড়ে যাবে না। কারণ আমি যদি তাকে সাময়িক উপশম না দিতে পারি, অনেক ক্ষেত্রে ওষুধ দিয়ে হয়তো বা আমরা তার মূল জিনিস সরাতে পারি না। এর কারণ হচ্ছে যে রোগীর এই সমস্যাটা কেন মাইগ্রেন, এটা আমরা খুঁজে বের করতে পারি না, বা সময় লাগে, বা রোগী প্রথমে বলতে চায় না। তো না এরকম আছে এগুলো আর কি। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করবেন এবং সে অনুযায়ী আপনাদের মতামত জানাবেন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।